রাজ্য সরকার ইতিমধ্যেই দাগিদের তালিকা প্রকাশ করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাংসদও। অভিজিৎ বাবু, আপনার থেকে যেটা জানতে চাইবো, এই তালিকা প্রকাশ হয়েছে, আপনি দেখেছেন, পুরো বিষয়টা আপনার থেকে ভালো কেউই জানে না। কি বলবেন এই তালিকা নিয়ে? প্রথমত, এই তালিকা একটি ভাঁওতাবাজি। এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করেছে, ফলে তাদের অত্যন্ত কঠোর শাস্তির মুখোমুখি হওয়া প্রয়োজন। এবং এই যে 1804 জন না 6 জনের তালিকা প্রকাশ হয়েছে, এটা সম্পূর্ণ তালিকা নয়। অযোগ্য বা টেইন্টেড ক্যান্ডিডেট, যারা দুর্নীতি করে চাকরি কিনেছিল, চাকরি পেয়েছিল, তাদের সংখ্যা আরও অনেক বেশি। অন্তত 6000 তো হবেই। তো তাদের কারণ আমি তো এখনো পর্যন্ত এলো না, দেখতে পাচ্ছি। এদিকে সামনে পরীক্ষা 3-4 দিনের মধ্যে। তো স্কুল সার্ভিস কমিশন সব জানে কারা অযোগ্য না অযোগ্য, সেটা জানা সত্ত্বেও তারা কিন্তু এই ব্যবস্থাটা করছে না। একটা জিনিস জানতে চাইবো, আপনি তো দেখেছেন সেই সময় কি কি ধরনের অযোগ্য ছিল, মানে এদের মানে কি কি অযোগ্যতা এদের মধ্যে ছিল, সেটা যদি বলেন। অযোগ্যরা ছিল 3-4 রকমের। একটা হচ্ছে পরীক্ষাতেই বসেনি কিছু ছেলে, তাদের নাম চলে এসেছিল প্যানেলে, চাকরিও হয়ে যায়। তারপরে কিছু ক্যান্ডিডেট যারা সাদা খাতা জমা দিয়েছে শুধু রোল নাম্বারটা লিখে, তাদেরও অনেকের চাকরি হয়ে গিয়েছিল, সকলেরই প্রায়। এরাই তো আসলে টাকা দিয়ে চাকরিটা কিনেছে। তারপরে কিছু ক্যান্ডিডেট যাদের মার্কস হয়তো তারা পেয়েছিল 3, সেটাকে করে দেওয়া হয়েছিল 53। তো এদের কারোরই নাম এসেছে বলে আমি এখনো পর্যন্ত শুনতে পাইনি। যে নামগুলো এসেছে ওই সবকটারই কিছু 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 সংমিশ্রণ। এছাড়া একটা বিরাট অংশ আছে যারা কিনা প্যানেল এক্সপায়ার করার পরেই যাদেরকে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এই একদল। এখন কোনটা কে কার মধ্যে কোন সেক্টরে পড়ছে সেটা এই তালিকা থেকে বোঝা সম্ভব নয়। আবার এই তালিকা থেকে এটাও বোঝা সম্ভব নয় যে কে কোন স্কুলে চাকরি করত, এটাও পাওয়া দরকার। তা না হলে এটা বোঝা মুশকিল যে কোন টেন্টেড ক্যান্ডিডেট চেষ্টা করছে আবার কোনোভাবে মাথা গলিয়ে পরীক্ষাটা দিয়ে দেওয়ার। এইটাকে স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের উচিত, এখনো সময় আছে, এই সব দাগি ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করা। আপনি বলছেন এতগুলো ক্যাটাগরি ছিল, যে যারা বিভিন্ন বিষয়ে কারচুপি করে এসছেন, এতগুলো ক্যাটাগরিতে মাত্র এই কজন কি দাগি? মানে প্রতিফলনটা কি আদৌ আছে? আদৌ নেই, আদৌ নেই। সেই জন্যই তো বললাম যে এই লিস্টটা একটা ভাঁওতাবাজি। আমার ধারণা 6000-এর কাছাকাছি তো হবেই, যদি বেশি না হয়, বেশিও হতে পারে। যা শুনতে পাচ্ছি তাতে 6000-এর বেশিই হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিছুতেই তাদেরকে সামনে আনছে না। কি স্বার্থ থাকতে পারে এর পিছনে? স্বার্থ একটাই, তাদের কাছ থেকে এই যে টাকা পয়সা নিয়ে যে চাকরি দেওয়া হয়েছে, এতে তো নেতারা, তৃণমূলের নেতারা ইনভলভ। তো তাদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়ে যেতে পারে যে কোনো সময়, যদি এদেরকে সামনে আনা হয় এবং এদেরকে পরবর্তী সামনের পরীক্ষাটায় বসার অযোগ্য বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়, যা সুপ্রিম কোর্ট অলরেডি করেছে। তাদেরকে যদি মার্ক করে দেওয়া হয় যে তোমরা বসতে পারবে না, তাহলে ন্যাচারালি এরা খুব ক্ষুব্ধ হবে। ক্ষুব্ধ হলে তারা যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছে গিয়ে হামলা করবে, চাইবে, মানুষজন জানতে পেরে যাবে।
আপনার কি এখনো মনে হয় মানে যারা আবেদন করেছে তাদের মধ্যে কেউ অযোগ্য থাকতে পারে যাদের নাম প্রকাশ হয়নি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় বহু অ্যাপ্লাই করেছে তো। তাদের মধ্যে কিছু অযোগ্য এখনো থেকে যেতে পারে, যারা কিনা এখনো পর্যন্ত যাদের নাম এই লিস্টে আসেনি। এই অযোগ্যরা এই সাহসটা পাচ্ছে কি করে? মানে সুপ্রিম কোর্ট বলছে, তারপরেও তারা অ্যাপ্লাইটা করছে। একটা তো কোথাও সাহস বা কোনো একটা ভরসার জায়গা থাকে। কোত্থেকে আসছে? ভরসা এই যে রাজনৈতিক নেতাদেরকে টাকা দিয়ে তারা চাকরিগুলো পেয়েছিল, তারাই ভরসাটা জোগাচ্ছে যে তাদের কোনো চিন্তা নেই, আমরা আছি। হুম। এবং তাদের মাথায় মধ্যমণি হয়ে আছেন মমতা ব্যানার্জি। সুতরাং তারা তো একটা সাহস এদেরকে যোগাবেই, টাকাটা নিয়ে নিয়েছে না। শাসক দল এবং রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হচ্ছে। এই অযোগ্যদের বাঁচানোর এত দায় এদের কেন রয়েছে? রাজ্য সরকারের কেন রয়েছে? কারণ রাজ্য সরকারটা তো তৃণমূলের, আর এই তৃণমূলের নেতারাই টাকা পয়সাগুলো নিয়েছে। সুতরাং রাজ্য যদি এদেরকে বাঁচাতে হয় তাহলে তো আর তৃণমূল বাঁচাবে না পার্টি অফিস থেকে, বাঁচাতে গেলে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে বাঁচাতে হবে। হুম। সুতরাং স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের উপর নির্ভরতাটা বাড়ছে। স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছিল, ধরে দিন, উদাহরণ হিসেবে বলছি, ধরে নিন 10,000 লোককে, কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল তার চেয়ে অনেক বেশি লোককে। এটা কি করে হয়েছিল? যাদেরকে দিয়েছিল তারা কারা? তাদের নামগুলো কি? কিভাবে সম্ভব এটা? মানে যা নেবে তার থেকে বেশি, এটা কিভাবে? এটাই তো কেলেঙ্কারি, এইটাই তো কেলেঙ্কারি। সেই জন্যই তো কল্যাণময় গাঙ্গুলি টাঙ্গুলি অ্যারেস্ট হয়ে বসেছিলেন। তারা তো ওই মধ্যশিক্ষা পর্ষদের অফিসে দরজা বন্ধ করে এই কাজটাই করতেন। নতুন যে পরীক্ষা হবে আপনার মনে হয় যে সেটা ফেয়ার হবে বা সেটাতে আর কোনো কালির ছিটে লাগবে না? কোনো বিশ্বাস নেই। স্কুল সার্ভিস কমিশনের ওপর সব আস্থা আমি হারিয়েছি। স্কুল সার্ভিস কমিশন আমার মনে হয় না আর ফেয়ারলি কিছু করতে পারবে, কারণ আমি এদের চেয়ারম্যান সম্বন্ধে কিছু বলবো না, কিন্তু এদের ওপরে রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির যে প্রচণ্ড চাপ থাকে এবং নিয়ন্ত্রণ থাকে, তাতে এদের পক্ষে একটা অটোনমাস বডি হিসেবে কাজ করা সম্ভব নয়। আজকে কিছু যোগ্য চাকরি প্রার্থীরা তারা বিধানসভায় গিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন এবং শুভেন্দু অধিকারী তাদেরকে বলেছেন যে তাদের চাকরি ফেরানোর জন্য বিধানসভায় যদি কোনো প্রস্তাব আনা হয় বিরোধীরাও সেটাকে সমর্থন করবে। এই প্রক্রিয়া কি মানে রাজনৈতিক দিক একটা থাকে, আইনগত দিক একটা থাকে, সম্ভব? না, আইনগত দিকে এটা সম্ভব নয়। আইনগত দিক দিয়ে সম্ভব নয়। এটা যারা এই কথা ভেবেছেন যে ক্যান্ডিডেটরা গিয়েছিলেন খুব আশা নিয়ে, তাদেরকে নিরাশ করতেই হচ্ছে। আর রাজনৈতিক আন্দোলন তো সবসময় চলতেই পারে, যে যারা সৎভাবে চাকরিটা পেয়েছে তাদের চাকরিটা কেন যাবে। বিশেষ করে সুপ্রিম কোর্ট যেহেতু ইন্ডিকেট করে দিয়েছে যে পুরো পরীক্ষা ব্যবস্থাটাতেই এমন একটা আহ, দুর্নীতি ছিল, এমন সব ইরেগুলারিটি ছিল যে এই পরীক্ষা ব্যবস্থাটাকেই আর টিকিয়ে রাখা যায় না, সেই জন্যই সকলের চাকরি গেছে। আহ, তাই সকলকে আবার পরীক্ষায় বসতে হবে। লাস্ট একটা জিনিস জানতে চাইবো, এই যে সুপ্রিম কোর্ট যে অবজারভেশনগুলো দিয়েছে সেগুলো মেনেই কি সবকিছু হচ্ছে এখনো অবধি? যা প্রক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু বিষয়টার ভিতরে ছিলেন, আপনার কি মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা আদৌ রাজ্য সরকার মানছে? হ্যাঁ, ওভারঅল আমি বলবো যে অ্যাপারেন্টলি মেনে চলছে, কিন্তু অ্যাপারেন্টলি মেনে চলার ভেতরে ভেতরে একটা তরঙ্গ তো চলে, একটা স্রোত চলে। সেখানে কিন্তু দুর্নীতি আছে। সেইটার জন্যে এই পুরো কাজটা, অর্থাৎ নতুন করে যে পরীক্ষা নেওয়া, এই পুরো কাজটা স্কুল সার্ভিস কমিশনের হাত থেকে নিয়ে অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির কাছে দিতে হবে, যারা এই ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে। এরকম ভারতবর্ষে আছে বেশ কিছু, যারা অন্য বিভিন্ন ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে। তাদেরকে দিয়ে তাদের সুপারভিশনে করাতে হবে। স্কুল সার্ভিস কমিশন করলে আবার দুর্নীতি দেখা দেবে এবং দুর্নীতি হবেই,
হবেই, মানে এডুকেশন পুরো সিস্টেমটা যা অবস্থায় কোলাপস করে গেছে। এডুকেশন সিস্টেমটা এদের হাতে আর রিকভার করবে না। অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা জানাচ্ছেন যে এরকমভাবে এসএসসির মাধ্যমে কিন্তু পরীক্ষা হলেও সেটা ফেয়ার হবে এরকম সম্ভাবনা কম, এবং সেই কারণেই চাইছেন যে তৃতীয় কোনো পক্ষ এই পুরো যে পরীক্ষা সেই ব্যবস্থার আয়োজন করুক, তাহলে কিছুটা সমস্যার সমাধান হতে পারে। এবং বিভিন্ন ক্যাটাগরির অযোগ্য ছিলেন যাদের প্রতিফলন কিন্তু অনেক বেশি মাত্রায় অযোগ্য ছিলেন, যাদের প্রতিফলন এই যে দাগিদের তালিকা প্রকাশ করেছে তাতে অন্তত প্রতিফলিত হয়নি বলেই মনে করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক।